হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 4th অফ মে। আজকে বাই দ্য ওয়ে আজকে শ্রেষ্ঠার জন্মদিন। বাট আনফর্চুনেটলি আমি বার্লিনে ও হিউস্টনে, তো ওই ফোনেই উইশ করেছি সকালবেলা। সেটা তোমাদেরকে দেখাবো। বাট আজকে আবার একটা ছোট্ট ব্লগ করছি এই কারণে যে কিছু কিছু জিনিস তোমাদের সাথে আলোচনা করার আছে। মানে তোমরা অনেকে কমেন্ট করছো, ইন্টারাক্ট করছো, লাইক করছো, আমার দারুণ লাগছে, বিশ্বাস করো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত এত কমেন্টস পাঠাচ্ছ। তো সেই কমেন্টেই কিছু কিছু জিনিস আমি দেখলাম, লোকের প্রশ্ন, তো সেগুলোই আজকে আনসার করব। আর তার সাথে আজকে রোববার রাত, কাল থেকে অফিস শুরু। আমি রান্না করছি, আমার ডিনার বানাচ্ছি এখন, ওইটাই আবার কালকে খাবো। তো বেশি করে বানিয়ে নিই আমি ইউজুয়ালি। তো ওইটাই বানাবো, বানাতে বানাতে তোমাদের সাথে গল্প করব। চলো স্টার্ট করছি। তো আমি চিকেন বানাবো, চিকেন কারি বানাবো, তার সাথে হয়তো ভাত, বা আমার কাছে ওই ফ্রোজেন রুটি আছে, সেটাও খেয়ে নিতে পারি। আর তোমরা হয়তো ভাবছো যে এই এই লোকটা একই সমানে ঘরের মধ্যে ভ্লগ করে, কিন্তু দ্যাট ইজ নট ট্রু। আমি আজকে বেরিয়েছিলাম সকালবেলা, কিন্তু আনফর্চুনেটলি বেরিয়ে একটু পরেই আমাকে ফিরে আসতে হয়েছে। তো আমি কি হয়েছে, আমাকে একজন জানিয়েছে যে হঠাৎ যে এখানে ইস্কনের মন্দির আছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ভালো কথা, আমি জানতাম না। হিউস্টনে গেছিলাম ইস্কনের মন্দিরে, আমি আর শ্রেষ্ঠা, কিন্তু বার্লিনে আছে জানতাম না। আমি ভাবলাম ভালো, ঘুরে আসি। আর আমার বাড়ির থেকে একদম কাছে, 10 মিনিট দূরে। তো ইস্কনে গেছিলাম, ইস্কনে ওখানে ওরা খেতেও দিল, খুব ভালো লাগলো আমার ভেতরে। তো সকালবেলা খাবারটা ওখানেই হয়ে গেছে, মানে ব্রেকফাস্টটা। গেছি 11টা নাগাদ, গিয়ে পুরো খেয়ে চলে এসেছি। এবার আসার সময় ভাবলাম যে একটু বাইরে ঘুরে তোমাদের সাথে এই ভ্লগটাই বাইরে করি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমে গেছিলাম একটা এখানে একটা লেকের ধারে, ওখানে হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা পার্কের মধ্যে দিয়ে হাঁটছিলাম, দারুণ লাগছিল। ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, যদিও 10 ডিগ্রি টেম্পারেচার ছিল, কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না, মেঘ করেছিল। তো ভাবলাম একটু ঘুরে ঘুরে কথা বলি, সেটা হলো না, একটু পরে আমাকে ফিরে আসতে হলো বৃষ্টির জন্য। একটা প্রশ্ন অনেকে করেছো যে আমি এত দূরে আমাকে যেতে হয় অফিসে, তো আমি কাছাকাছি বাড়ি নিইনি কেন। তো ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে জার্মানি তো ছোটো দেশ। জার্মানিতে কিন্তু বাড়ি পাওয়া খুব ডিফিকাল্ট। মানে লোকজন জার্মানি আসার প্ল্যান করলে 3-4 মাস আগে থেকে বাড়ি খোঁজা শুরু করে। তার কারণ হচ্ছে জার্মানিতে বাড়ির ডিমান্ড অনেক বেশি, আর বাড়ি অত নেই, মানে যেগুলো রেন্টেড অ্যাপার্টমেন্ট অত কিন্তু নেই। ওই জন্য আমি যখন মিউনিক থেকে ট্রাভেল করেছি, আমি তো মিউনিক থেকে মুভ করেছি। তো মিউনিক থেকে যখন আমি এখানে এসেছি, আমার হাতে মাত্র 7 দিন সময় ছিল। তো ওই 7 দিনের মধ্যে বাড়ি খুঁজে বাড়ি পেয়ে আসতে পেরেছি, মানে এটাই বিশাল ব্যাপার। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে যদি বাড়ি না পাই তখন কি হবে। তার কারণ হচ্ছে আমার অলরেডি বার্লিনে আমার কোম্পানি জয়েনিং দিয়ে দিয়েছে। এবার আমি যদি বাড়ি না পাই, আমাকে কোম্পানি একটা রিলোকেশন একটা অ্যামাউন্ট দিয়েছিল, বলেছিল তুমি ওখান থেকে ইউজ করো। কিন্তু জার্মানিতে আবার হোটেল বা এয়ারবিএনবিও, স্পেশালি বার্লিন মিউনিকের মতো বড় শহরে, এক্সট্রিমলি কস্টলি। মানে আমার মানে বোধহয় রিলোকেশন বোনাস যেটা, সেটা দিয়েও আমার বোধহয় আমি কুলোতে পারতাম না। ওই জন্য আমি কি করেছিলাম, একটা এদের সার্ভিস আছে, মানে যেগুলো বড় শহর সেখানে এরকম কোম্পানিজ আছে যারা কাইন্ড অফ হচ্ছে দালালের মতো, মানে তারা মিডলম্যান। তারা এরকম যারা রেন্ট নিতে চায় এবং যারা রেন্ট দেয়, ল্যান্ডলর্ড, তাদের দুজনের মধ্যে মিডলম্যান। তো তারা এরকম জোগাড় করে দেয়, সেগুলো একটু কস্টলি হয়। যেরকম আমি এখন যেটায় আছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে লোকেশন ওয়াইজ অ্যান্ড এভরিথিং এটা কিন্তু কস্টলি। মানে আমি হয়তো এর থেকে কম দামে আরও বেটার জায়গা পেতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে যে ওই শর্ট নোটিসে যদি তুমি নাও, ওটা হচ্ছে প্রবলেম। যে শর্ট নোটিসে নিলেই তোমাকে এমন একটা সার্ভিস নিতে হবে যেটা হচ্ছে মানে হয়তো মানে সেই টাকাটা জাস্টিফাইড নয়। তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল। তো ওই কারণে আমি যেহেতু খুব শর্ট নোটিসে নিয়েছিলাম বাড়িটা, সেই জন্য আমার অফিস থেকে এটা এতটা দূর। যদিও আমার অফিসটা অ্যাকচুয়ালি কিন্তু বার্লিন শহরের মধ্যে না। যেরকম তোমরা জানো যে কলকাতায় এসিজেড এরিয়া আছে, যত বড় বড় আইটি কোম্পানি সব কিন্তু রাজারহাট, নিউ টাউন, ওই ইউনিটেক, ওই সব দিকে। তো ওগুলো কিন্তু কলকাতা শহরের থেকে বেশ কিছুটা বাইরে, তার কারণ ওগুলো এসিজেড এরিয়া। তো সিমিলারলি এখানেও কিন্তু ওই আমার যে অফিসটা এবং আরও অন্যান্য অফিস সব ওই রিজিয়নে আছে, যেটা হচ্ছে বার্লিন শহরের বাইরে। তো বার্লিন শুধু শহর না, বার্লিন একটা স্টেট। তো বার্লিন স্টেটের নিজস্ব কিছু আলাদা ট্যাক্স আছে, আলাদা রুলস আছে, মানে কমার্শিয়াল ট্যাক্স, যেগুলো অনেক কিছু লিগাল আছে। ওই জন্য এরা কোম্পানিগুলো কি করে, জাস্ট বার্লিন শহরের বাইরে গিয়ে অফিসটা বানায়, যাতে অন্য স্টেটের মানে ব্র্যান্ডেনবার্গ বলে আরেকটা স্টেট আছে, ওই স্টেটের রুলসগুলো, লগুলো যাতে
ওদের ওপর ইয়ে হয়, ট্যাক্স ফ্যাক্স এভরিথিং সব কম হবে। তোমাদেরকে আমি একটা শর্ট বানিয়ে দেখিয়েছি, দুপুরবেলা যে রান্না করতে আমার ইচ্ছে করছিল না বলে আমি চিকেন বানাচ্ছি, তো ওই তখনই বাকি চিকেনগুলো আমি ছালটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। বাকি সেটা এখন আমি ওই আমার যে সিজারটা আছে ওটা দিয়ে কেটে বানাবো, আর অবভিয়াসলি বাকি চিকেনের প্রসেসটা বানাবো। তোমরা অনেকে আমার রান্নাঘর মানে এই রান্নার সেট আপটা কত পরিষ্কার, আমার এই জায়গাগুলো কত নিট অ্যান্ড ক্লিন সেটা বলেছো, আমার খুব ভালো লেগেছে। কিন্তু তার একটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে আমার ওসিডি আছে, মানে আমি বেশিক্ষণ একটা জায়গা মানে স্পেশালি রান্না করার জায়গাটা নিয়ে আমার একটা স্ট্রং ওসিডি আছে। পরে কোনো দিন যখন শ্রেষ্ঠার সাথে ব্লগ করব তখন দেখবে, শ্রেষ্ঠা বলবে এটা তোমাদেরকে। তো আমি ওই জন্য খুব নিট অ্যান্ড ক্লিন রাখি, মানে রান্নার প্ল্যাটফর্মটা আমার অলওয়েজ মনে হয় যে নিট অ্যান্ড ক্লিন রাখা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে জার্মানিতে বা ইউএসএতেও এরা প্রচণ্ড স্পেসিফিক, মানে স্পেশালি তুমি যদি রেন্ট নিয়ে থাকো কোথাও, তাহলে ওরা কিন্তু আসতেই পারে, যে কোনো সময় চেকিংয়ে আসতে পারে। এবং ওরা যে ফ্রিকোয়েন্ট যে এই ইলেকট্রিক লাইন এসব চেক করতে আসে, তখনও তো মানে ওনিং যারা ল্যান্ডলর্ড বা তারা আসে, তো তারা দেখে। তো একটা অনেক হাই অ্যামাউন্টের একটা সিকিউরিটি ডিপোজিট ওরা নেয়, কশন মানি একটা নেয় যখন তুমি কোনো জায়গায় রেন্ট নিচ্ছ। তো তোমার ঘরদোর যদি পরিষ্কার না থাকে এবং কোনো যদি ড্যামেজ হয়, কোনো মোল্ড হয় বা কোনো ফাঙ্গাস পড়ে যায় বা কিছু হয়, তাহলে কিন্তু বা এই ধরো এই যে রান্না করার যে সেরামিক প্লেট, এটার ওপরেও যদি কোনো ড্যামেজ হয়, ওরা কিন্তু ওই কশন মানি থেকে কেটে নেয়। তো ওই জন্য আমি এখানে জার্মানিতে থেকে থেকে ওটা এখন যেহেতু জেনে গেছি, ওই জন্য আমি ওইটা সবসময় মাথায় রাখি যে কোনো রকমভাবে যেন কোনো অপরিষ্কারের জন্য টাকা আমার কাটা না যায়। আর অফকোর্স আমার রান্নারও তোমরা অনেকে প্রশংসা করেছো, সেটার পুরোপুরি ক্রেডিট আমি একা নিতে পারি না, সেই ক্রেডিটটা কিছুটা আমার মায়ের। তার কারণ হচ্ছে আমি কিন্তু এখন বাইরে থাকি বলে এখন যে আমি রান্না করছি তা কিন্তু নয়। আমি চিরকালই যখন আমি ইন্ডিয়াতে থাকতাম তখনও আমি এরম হয়েছে, আমি অনেক বছর বাইরে থেকেছি কাজের সূত্রে, তখনও আমি ওখানে রান্না করেছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা যখন একদম ছোট ছিলাম তখন থেকেই আমার মা কিন্তু আমাদেরকে এটা শিখিয়েছে, রান্নাটা যে শুধু মহিলাদের কাজ তা কিন্তু নয়, রান্নাটা একটা বেসিক স্কিল। যেরকম মহিলাদের যেরকম ড্রাইভিং শেখাটা উচিত, সেরকমই পুরুষদেরও রান্নাটা শেখাটা উচিত। তো তাই জন্য আমার মায়ের কাছে আমি অলওয়েজ মানে গ্রেটফুল যে আমার মা এরকম একটা শিখিয়েছে আমাকে, যে কারণে ছোটোর থেকে আমি রান্না করে করে আমার ওই প্র্যাকটিসটা হয়েছে এবং আমার ইচ্ছেটা হয়েছে। হয়তো আমি একটু অন্যদের তুলনায় একটু বেশি ফ্যান্সি রান্নাবান্না করতে পারি, তাই সেটা আমার নিজের ইচ্ছে থেকে হয়েছে, কিন্তু বেসিক রান্নাটুকু কিন্তু আমি অনেক আগে থেকেই পারি। এবং আমি মনে করি যে সেটা সবারই পারা উচিত, যে আমার যেটুকু খাওয়ার জন্য, আমার একার খাওয়ার জন্য যেটুকু রান্না, সেটা আমার নিজে করে নিতে পারা উচিত। আমার যা যা রান্না তোমরা দেখছো ম্যাক্সিমামই কিন্তু আমি নিজে শিখেছি, নিজের ইচ্ছে থেকে আমি করি, আমার সেটা ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাটাকে গ্লোরিফাই করাটা উচিত না, রান্নাটা একটা বেসিক একটা লাইফ স্কিল। এবং শ্রেষ্ঠা আমার আগে ড্রাইভিং শিখেছে, সিমিলারলি ওটাই বললাম, ড্রাইভিং, কুকিং, সুইমিং, এগুলো সব লাইফ স্কিল। এগুলো শেখার জন্য বা এগুলো বেসিক লেভেলে করার জন্য আমার মনে হয় না যে সেটা ছেলে পারলে খুব ভালো, মেয়েরা ড্রাইভিং পারলে খুব ভালো, এরম ব্যাপার নয়, এগুলো সবার জানা উচিত। যাই হোক, কাঁচিটা দেখলে কত সুন্দরভাবে ইউজ করলাম, এ দেখো কী সুন্দর কারি কাট পিস, যেটা আমি বলছিলাম, এটা আমি জানি না, এটা সাধারণত জার্মানি, এটা ইউএসএতে পাওয়া যায় আমি জানি, আমি জার্মানিতে আজ অবধি দেখিনি এরকম। শুধু এরকম ড্রামস্টিক টার্কিশ স্টোরে পাওয়া যায়, আর তাছাড়া বড় বড় লেগ ছাল ছাড়ানো অবস্থায় পাওয়া যায়। কিন্তু এই যে এক্স্যাক্ট মানে থাইটাকে যে টুকরো টুকরো, যেটা আমাদের কলকাতাতে আমাদের খেয়ে অভ্যেস, সেইটা আদৌ জার্মানিতে কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না। যদি তোমরা কেউ এই ভিডিওটা, যারা তোমরা জার্মানিতে থেকে দেখছো, তোমরা যদি জানো যে এটা কোথাও পাওয়া যায়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বিকজ আমি কবে থেকে খুঁজছি যে এরকম কারি কাট পিস কোথায় পাওয়া যায়, আমি তাহলে একটু কিনবো। এনিওয়েজ, এই যে দেখো কি সুন্দর কারি কাট পিস হয়েছে, এটার জন্যই বেসিক্যালি আমার এত রকম সরঞ্জাম কেনা আছে। তো যাই হোক, আজকে সিম্পল একটা চিকেন কষা টাইপের বানাবো, আমার কাছে ওই ফ্রোজেন রুটি আছে, ওটা দিয়েই খাবো, আর ভাত টাত বানাবো না। তো চলো লেটস স্টার্ট। মোটামুটি ডান,
শেষটা এটা আমার রান্নাটা মানে এই ব্লগটা দেখলেই বলবে যে একটুখানি আলু দিলি না, ও আলু খুব ভালোবাসে মাংসতে, আমারও ভালো লাগে, বাট আলু দিলে কি হয় ওই স্টার্চটা বেরোয়, তো কষা বানালে সেটার পুরো মানে ফ্লেভারটা চলে যায়, ওই জন্য আমি আজকে আলু দিলাম না। আর একটা মজার জিনিস তোমাদেরকে বলছি, তার আগে এটা খুলে দিই, তার কারণ হচ্ছে নয়তো ঘরে পুরো গন্ধ ভরে যায়, এটা আগে খুলে দিই, তারপর তোমাদেরকে একটা জিনিস, মজার জিনিস বলছি। তো অনেকে নিশ্চয়ই দেখছো তোমরা যে আমি পেপার টাওয়েল ইউজ করছি, তো অনেকে দেখে ভাববে যে হেভি কায়দা মারছে এখন বিদেশে থাকে বলে, সেটা নয় অ্যাকচুয়ালি। আমি আগে ইউজ করতাম না, এখন এটা হ্যাবিট বানিয়েছি। কেন? আমি যখন প্রথম জার্মানি এসেছিলাম স্টুডেন্ট হিসেবে, তখন তো এখন যেরকম আমি প্রপার অ্যাপার্টমেন্টে থাকি, তখন তো স্টুডেন্ট ডর্মে থাকতাম, ওটার ভাড়া অনেক কম, মানে 250-300 ইউরোতে পাওয়া যায় স্টুডেন্ট ডর্ম। তো ওইখানে যেহেতু ওটা ভাড়া কম, ওদের কন্ট্রাক্টে একটা থাকে, লিমিট থাকে যে এতটা অবধি তুমি জল ইউজ করতে পারবে। আমি জানি না, কারণ জার্মান ভাষায় কন্ট্রাক্ট অত পড়িও নি ভালো করে। এবার আমি একদম দারুণ আনন্দে পুরো জল ইউজ করেছি। এবার যেহেতু ওটা ডর্ম, ওটা গোটা বিল্ডিংয়েরটা বিল এসছে, এবার যে আমার যে ল্যান্ডলেডি, সে তার তো মাথায় হাত যে এত বেশি কেন বিল এসছে। ওরা ওই ফিগার আউট করে, মানে আমার ল্যান্ডলেডি গিয়ে ওই ইউটিলিটি মানে ওয়াটার যে ডিপার্টমেন্ট, ওখানে গিয়ে সব পুরো বিল টিল বার করে আমাকে 2 মাস পরে জানাচ্ছে যে তোমার অ্যাপার্টমেন্টে প্রচুর এক্সট্রা জল ইউজেজ হয়েছে, তোমাকে এই 750 ইউরো তোমাকে দিতে হবে। আমার তো তখন মাথায় হাত, আমি ভাবছি কী করব। তো যাই হোক, অনেক নেগোসিয়েশন করে তখন বললো যে না ঠিক আছে, তুমি জানতে না তো, ঠিক আছে অ্যাটলিস্ট 500 ইউরো দাও। তো ওই 500 ইউরো আমাকে এক্সট্রা দিতে হয়েছিল, আর সেই আমার শিক্ষা হয়েছিল। তারপর থেকে আমি আসলে রান্না করতাম আর হাত ধুতাম, রান্না করতাম হাত ধুতাম, এটা অনেকেরই আমাদের স্বভাব আছে। তো এখন আমি কি করি, ওই হাতে কিছু লেগে গেলে আমি পেপার টাওয়েল দিয়ে মুছে নিই, ওই জন্য আমার পেপার টাওয়েল ইউজ করা, আর কিছু না। ভেবো না যে এখানে এসে একদম হেভি কায়দা মারছি, তা নয়। বাইরে 8 ডিগ্রি টেম্পারেচার, মানে দরজাটা খুলে দিয়েও শান্তি নেই, কিন্তু খুলে দিতেই হবে, নয়তো পুরো একদম গুমোট হয়ে যায় ঘরটা। যাই হোক, চিকেন সেদ্ধ হচ্ছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেলেই খাবো, একটু টেস্ট করব, তার আগে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। বাট চট করে তোমরা দেখে নাও, আমি আজকে সকালবেলা অ্যালার্ম দিয়ে উঠে আমি শেষটাকে উইশ করেছিলাম, যেহেতু ওর বার্থডে, তো আমরা একটা টাইম জোন ডিফারেন্স আছে, তো মানে আমি 7 ঘন্টা এগিয়ে ওর থেকে, সেই জন্য আমি অ্যালার্ম দিয়ে উঠেছিলাম যাতে ডট 12টায় আমি ওকে উইশ করতে পারি। সেটা চট করে দেখে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেষ্ঠা, হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. Thank you so much. মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছি আমি অ্যালার্ম দিয়ে উঠে। ঘুমা প্লিজ ঘুমা। ঘুমিয়ে পড়। আমি তো বললাম তখনই উইশ করে দিতিস, জার্মানিতে তো হয়েই গেছিল চাপ। এত আলাদা আলাদা টাইম জোনে থাকি খুব, ওই জন্য এইসব উইশ টিশ করা খুবই প্রবলেম। তো এই বছর আমাদের এইভাবেই উইশ করলাম আমি ওকে, আর ওর জন্মদিনটাও এরকমই কাটলো। কি করব এখন, আমাদের এই বছরটা এইভাবেই হলো। আগের বছর আমি গেছিলাম মিউনিক থেকে 7 দিনে, তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেছো, 7 দিনের জন্য গেছিলাম, একসাথেই ছিলাম। তার আগের বছরও আমরা একসাথে ছিলাম, কিন্তু এই বছরটা একসাথে থাকতে পারলাম না। যাই হোক, আমার হয়তো ইউএস যাওয়ার প্ল্যান আছে রিসেন্টলি, তো তখন গিয়ে সেলিব্রেশন হবে। এখন শেষটাকে একটা ফোন করব, তোমাদেরকে দেখাবো যে আমি যেহেতু যেতে পারিনি, আমি অনলাইন উবারে একটা অর্ডার দিয়েছিলাম, উবার ইটসে, যেটাতে ওর কাছে কেক ডেলিভার হয়েছে একটা, তো সেটা ওকে বলেছি কাটতে। সারপ্রাইজ টাইপাস কিছু হয়নি, তার কারণ হচ্ছে ওর ফোন নাম্বার সবই ওকে দিতে হয়েছে উবার ইটসকে, বাট অ্যাটলিস্ট কেক কাটাটা তোমাদেরকে দেখা। কি বানাচ্ছিস আমার দেখা? চিকেন বানাচ্ছি, দেখ। বাহ, আলু টালু দিইনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেষ্ঠা, হ্যাপি বার্থডে টু ইউ। নাও কাটো কেক। আমি ওখানে থাকলে তোমার পাশে বসতাম, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, আমি যখন যাবো তখন ভালো করে তোমাকে খাবার টাবার বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? কি আর করা যাবে, লাস্ট ইয়ার এসেছিলিস। ভালো খেতে। দারুণ খেতে। থ্যাংক ইউ।
চিকেন হয়ে গেছে, এবার টেস্ট করার পালা। হেভি হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি দারুণ হয়েছে, একদম পুরো কষা কষা হেভি হয়েছে, টেক্সচারও ভালো হয়েছে। একটুখানি চিকেন নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। সুন্দর সেদ্ধ হয়েছে। ব্যাপক। তো এবার আমি রুটিটা বানিয়ে ফেলি, বানিয়ে ডিনার, তারপরে ঘুম, কাল সকাল থেকে আবার অফিস, নতুন সপ্তাহ শুরু। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা। আমার তো খুব ভালো লাগলো, বেশ গল্প করতে করতে মনে হলো তোমাদের সাথেই কথা বলছি, বলতে বলতে রান্নাও হয়ে গেল। তো আমার খুব ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, তাহলে এরকম ব্লগ আবার বানাবো। চলো তাহলে টাটা, পরের ভিডিওতে দেখা হবে।